আচ্ছা, একবার ভেবে দেখা যাক তো আমাদের চারপাশে জীবনটা প্লাস্টিকে কতটা ডুবে আছে। জলের বোতল, রান্নাঘরের জিনিস কি নেই বলুন তো, সবকিছুতেই তো প্লাস্টিক। তো চলুন আজ এই অতি পরিচিত জিনিসটার পেছনের বিজ্ঞানটা একদম সহজ করে জেনে নেওয়া যাক। প্রশ্নটা কিন্তু বেশ মজার, তাই না? দেখে মনে হচ্ছে দুটো একদম আলাদা জিনিস, কিন্তু এদের মধ্যে একটা দারুণ কেমিক্যাল কানেকশন আছে। চলুন দেখতে থাকি। উত্তরটা আমরা এই আলোচনার শেষেই পেয়ে যাব। আচ্ছা, তাহলে চলুন আসল কথায় আসা যাক। বিজ্ঞানের ভাষায় আমরা যেটাকে প্লাস্টিক বলি, সেটাই হলো আসলে পলিমার। তো আজ আমরা ঠিক এটাই জানব যে এই পলিমার জিনিসটা কি, এটা কিভাবে আমাদের পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে, আর হ্যাঁ, এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। যে কোনো পলিমারের পেছনেই কিন্তু আছে কিছু বেসিক বিল্ডিং ব্লক, মানে একদম গোড়ার কিছু একক। তো প্রশ্ন হলো, এই এককগুলো আসলে কি, আর কিভাবেই বা এরা একজন আরেকজনের সাথে জুড়ে গিয়ে এত শক্তপোক্ত একটা জিনিস তৈরি করে ফেলে। চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। এই যে ছোট ছোট এককগুলোর কথা বললাম, এদেরকেই বলে মনোমার। ব্যাপারটা বুঝতে চান? খুব সোজা। একটা পুঁতির মালার কথা ভাবুন। ওই মালার প্রত্যেকটা যে ছোট পুঁথি, সেটাই হলো একটা করে মনোমার। কি একদম সহজ না? এই দেখুন, একটা একটা করে মনোমার মানে আমাদের সেই পুঁটিগুলো কেমন রাসায়নিকভাবে জুড়ে যাচ্ছে। এই যে জুড়ে যাওয়ার পুরো প্রসেসটা, একেই বলে পলিমারাইজেশন। আর এটার ফলেই দেখুন একটা লম্বা, বেশ শক্তিশালী চেন তৈরি হয়ে গেল। আর এই যে লম্বা চেনটা তৈরি হলো, এটাই হলো আমাদের পলিমার। নামটা এসেছে গ্রিক শব্দ থেকে। পলি মানে হলো অনেক, আর মেরোস মানে অংশ, মানে অনেকগুলো অংশ মিলে তৈরি হওয়া একটা জিনিস। ঠিক যেমন অনেকগুলো পুঁতি মানে মনোমার মিলেমিশে একটা আস্ত মালা তৈরি করে ফেলে, সেটাই হলো পলিমার। একটা একদম কমন উদাহরণ দেই, পলিথিন। আমরা যে পলিথিনের ব্যাগ রোজ ব্যবহার করি, সেটা আসলে আর কিছুই না। ওটা হলো অগুন্তি ইথিলিন নামের মনোমার জুড়ে তৈরি হওয়া একটা লম্বা পলিমার চেইন। মনে আছে শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, ননস্টিক প্যান আর জলের পাইপের মধ্যে মিল কোথায়? এবার তার উত্তরটা পাওয়া যাবে। দেখুন, ননস্টিক প্যানে যে কোটিংটা থাকে, সেটা হলো টেফলন নামের একটা পলিমার। এটার খাসিয়ত হলো এটা দারুণ তাপ সহ্য করতে পারে, আর এর গায়ে কিছু লেগে ধরে না। আবার অন্যদিকে আমাদের বাড়ির জলের পাইপগুলো তৈরি হয় পিভিসি নামের আরেকটা খুব শক্ত পলিমার দিয়ে। তাহলে মিলটা কি? দুটোই হলো পলিমার। এই যে সিনথেটিক বা কৃত্রিম পলিমার, এটা আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর একটা খুব অন্ধকার দিকও আছে। চলুন এবার দেখি এই জিনিসগুলো কিভাবে আমাদের পরিবেশের জন্য একটা বিশাল সংকট হয়ে দাঁড়িয়েছে। সমস্যার একদম গোড়ায় যদি যায়, তাহলে কারণটা মাত্র দুটো শব্দে বলে দেওয়া যায়। নন বায়োডিগ্রেডেবল, মানে এটা প্রকৃতিতে মেশে না। আর ঠিক এই কারণেই প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য এতখানি বিপজ্জনক। এর মানেটা কি বলুন তো? এর মানে হলো, প্রকৃতিতে যে ব্যাকটেরিয়া বা অন্যান্য ছোট ছোট অণুজীব থাকে, তারা এই কৃত্রিম পলিমারগুলোকে ভাঙতে পারে না, পচাতে পারে না। আর তার ফল, এরা শত শত বছর ধরে আমাদের পরিবেশে অ্যাপটাই পড়ে থাকে। আর এর ফল যা হয় তা রীতিমতো ভয়াবহ। এই যে প্লাস্টিক, যা পচে না, সেটা আমাদের মাটি আর জলকে বিষাক্ত করে তুলছে, পুরো ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক হলো, এটা সামুদ্রিক প্রাণীসহ বহু বন্যপ্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি কোনো উপায় নেই? এখানে একটা আশার আলো আছে। বিজ্ঞানীরা প্রকৃতির নিজের কেমিস্ট্রি থেকে একটা দারুণ সমাধান খুঁজে বের করেছেন, আর সেটার নাম হলো বায়োপলিমার। পার্থক্যটা তাহলে কোথায়? একদিকে কৃত্রিম পলিমার, যেটা পরিবেশে বছরের পর বছর পড়ে থেকে দূষণ ছড়াচ্ছে, আর অন্যদিকে আছে বায়োপলিমার, যেটা খুব স্বাভাবিকভাবেই পচে গিয়ে মাটির সাথে মিশে যায়। বলতে পারেন, একজন হলো প্রকৃতির শত্রু, আর অন্যজন বন্ধু। বায়োপলিমারের ম্যাজিকটা হলো, প্রকৃতিতে থাকা ছোট ছোট অণুজীবগুলো এদের খুব সহজেই ভেঙে ফেলতে পারে। আর ভাঙার পর কি হয়? এরা জল আর কার্বন ডাইঅক্সাইডের মতো একদম নিরীহ পদার্থে পরিণত হয়। মানে যেখান থেকে এসেছিল আবার সেখানে প্রকৃতির চক্রে ফিরে যায়। জানেন, আমাদের চারপাশে কিন্তু অনেক প্রাকৃতিক বায়োপলিমার আছে, যেমন ধরুন কার্বোহাইড্রেট বা প্রোটিন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা ভুট্টার স্টার্চের মতো প্রাকৃতিক জিনিস ব্যবহার করে বায়োপলের মতো
পরিবেশ বান্ধব পলিমারও তৈরি করছেন, আর এটা কিন্তু প্লাস্টিকের একটা দারুণ বিকল্প হতে পারে। তাহলে আমরা দেখলাম একদিকে সিনথেটিক পলিমারের সমস্যা আর অন্যদিকে বায়োপলিমারের সম্ভাবনা। সুতরাং এখন সবচেয়ে জরুরি বিষয় হল আমরা কোন জিনিস ব্যবহার করব সেটা নিয়ে আমাদের নতুন করে ভাবার সময় এসে গেছে। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু আজকের আলোচনার সারমর্ম। আমাদের এমন জিনিস বানাতে হবে যা প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে না, বরং প্রকৃতির নিয়ম মেনেই চলে। সমাধানের আসল চাবিকাঠিটা কিন্তু আমাদের সৃষ্টির পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, বায়োপলিমার অবশ্যই একটা বিরাট পদক্ষেপ, কিন্তু এটাই কি একমাত্র সমাধান, নাকি এর সাথে সাথে আমাদের নিজেদের অভ্যাস, আমাদের দায়িত্ববোধ এগুলোও বদলাতে হবে? ব্যাপারটা কিন্তু ভাবার, তাই না?